হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমরা সবাই রেগুলার কম বেশি মুভি দেখি। আমরা সাধারণত হলিউড, বলিউড, চাইনিজ, কোরিয়ান মুভি দেখে অভ্যস্ত। তবে আজকের ভিডিওতে আমরা এমন একটা মুভি ইন্ডাস্ট্রির মুভি নিয়ে কথা বলবো যে ইন্ডাস্ট্রির কথা আমরা অনেকেই জানি না, বা এমন হতে পারে যে আমরা ওই ইন্ডাস্ট্রির কোনো একটা মুভি দেখেছি বাট মুভিটা কোন ইন্ডাস্ট্রির তা জানি না। সো গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাশিয়ান মুভি ইন্ডাস্ট্রি বা মলিউডকে নিয়ে। আমরা রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নকে সাধারণত সামরিক শক্তিতে একটা পাওয়ারফুল দেশ হিসেবে চিনি, কিন্তু মুভি তৈরির দিক দিয়ে তারা হলিউড থেকে কোনো দিক দিয়ে কম নয়। তাদের মুভির স্টোরি, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিজুয়ালস, এডিটিং এবং ভিএফএক্স কোনো কিছুতেই তারা পিছিয়ে নেই। একজন সাধারণ দর্শক কোনোভাবেই তাদের মুভি দেখে আলাদা করে বলতে পারবে না যে এটা হলিউড মুভি নাকি রাশিয়ান মুভি। আর একটা মজার ব্যাপার হলো, তাদের মুভির বাজেট কিন্তু হলিউড মুভির মতো অত বেশি হয় না। তারা অল্প বাজেটে হলিউড কোয়ালিটির মুভি তৈরি করতে পারে। তবে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে তারা এত সুন্দর হলিউড কোয়ালিটির মুভি তৈরি করলেও তাদের মুভি কেন আমরা হলে দেখতে পাই না? এর একটাই প্রধান কারণ হচ্ছে রাশিয়ার সাথে ইউরোপ, আমেরিকা বা চায়নার রাজনৈতিক সম্পর্ক। তাদের মুভি সাধারণত তাদের দেশের হলেই মুক্তি পায়। এই কারণে তাদের মুভির বাজার খুবই ছোট। তবে যদি তাদের মুভির বাজার ইউরোপ বা আমেরিকাতে থাকতো, তবে শুধুমাত্র তারাই একমাত্র ইন্ডাস্ট্রি যারা হলিউডকে চ্যালেঞ্জ করত। তবে বর্তমানে কোরিয়ান এবং চাইনিজ সিনেমাগুলো চায়না এবং কোরিয়ার বক্স অফিসে হলিউডকে টেক্কা দিচ্ছে। তালিকার 5 নম্বরে রয়েছে 2016 সালে মুক্তিপ্রাপ্ত প্যানফিলপস 28 ম্যান নামক সিনেমাটি। অ্যাকশন মুভি তো আমরা অনেক দেখেছি, যেমন এক্সট্রাকশন মুভিতে টাইলার ভাইয়া একাই আমাদের বাংলাদেশকে উড়িয়ে দিচ্ছে। সিনেমাটিক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এটা শুধুমাত্রই একটা সিনেমার প্লট, বাট বাস্তবতা মাঝে মাঝে এর থেকেও ভয়ঙ্কর হয়। এমনই একটা সাহসিকতার কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি। আর একটা মজার বিষয় হলো, মুভিটা তৈরির জন্য ফান্ড কালেক্ট করা হয়। প্রায় 300,000-এর মতো লোকজন এই মুভিতে ফান্ডিং করে। 1941 সালে জেনারেল ইভান প্যানফিলভের কমান্ডে মাত্র 28 জন সৈন্যকে নিয়ে মস্কোর দিকে অগ্রসর হওয়া পুরো একটা জার্মান বাহিনীকে ধ্বংস করে দেওয়ার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটা। এখানে একদিকে 11তম প্যানজার ডিভিশনের জার্মান সৈন্যরা রওনা দিয়েছে 54টা ট্যাঙ্ক নিয়ে মস্কো ধ্বংস করার উদ্দেশ্যে। সেখানে অপরদিকে রাশিয়ানদের কাছে রয়েছে গোটা কয়েক মেশিন গান, যা ট্যাঙ্কের সামনে কিছুই না, সাথে কয়েকটা রকেট লঞ্চার এবং 2-3টা এন্টি ট্যাঙ্ক রাইফেল। শুধুমাত্র 28 জন লোক এই সাধারণ অস্ত্রগুলো দিয়ে 54টা ট্যাঙ্ক ধ্বংস করে ফেলে। রাশিয়ান রেড আর্মি প্রথমে বিভিন্ন জায়গায় তাদের সুবিধামতো বাংকার তৈরি করে, একই সাথে তারা কাঠ কেটে সেই কাঠ দিয়ে নকল গ্রেনেড লঞ্চার এবং ট্যাঙ্ক তৈরি করে। এরপর তারা বিভিন্ন যুদ্ধ কৌশল ব্যবহার করে একযোগে জার্মানিদের উপর ঝাঁপিয়ে পড়ে। সর্বশেষ দেখা যায় জার্মান প্লাটুন পুরো ধ্বংস হয়ে গেছে এবং এখনও 6 জন রাশিয়ান যোদ্ধা জীবিত আছে। 11তম ডিভিশনের পিছে আরও একটা ডিভিশন ছিল। তারা 11তম ডিভিশন থেকে একদিন পিছিয়ে ছিল। তারা এসে দেখতে পারে 11তম ডিভিশন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তাদের ধ্বংস দেখে তারা আর মস্কোর দিকে না গিয়ে পিছু হাঁটে যায়। লিস্টের 4 নম্বরে রয়েছে 2022 সালে নির্মিত অনস ইন দ্য ডিজার্ট নামক সিনেমাটি। সিনেমার কাহিনী মূলত সিরিয়াতে কর্মরত বম্ব স্কোয়াডদের কাহিনী নিয়ে। সিনেমার কাহিনী মূলত বলতে পারেন অনেকটা 2008 সালে নির্মিত দি হার্ট লকার সিনেমার মতো। সিরিয়ার পালমিরা নামে একটা শহর সম্প্রতি আইএস যোদ্ধাদের হাত থেকে স্বাধীন হয়েছে। তারা শহর ত্যাগ করার পূর্বে সারা শহরের বিভিন্ন জায়গায় এক্সপ্লোসিভ বিছিয়ে রেখে গেছে। এমন অবস্থায় একটা স্পেশাল এক্সপ্লোসিভ অর্ডেন্স ডিসপোজাল টিমকে পাঠানো হয়। টিমের সবাই তরুণ, কিন্তু টিমের বস ক্যাপ্টেন সাবেরভ একজন মিডল এজড ম্যান। পরবর্তীতে দেখা যায় টিমটি কিছু কিছু জায়গায় মিশন পরিচালনা করেছে। এমন অবস্থায় সাবেরভের সাথে জামিলা নামে একটা মেয়ের পরিচয় হয়। পরবর্তীতে দেখা যায় তারা ঘনিষ্ঠ হয়ে যায়। এরপর পুরো টিমকে পরবর্তীতে একটা আক্রমণের মুখে পড়তে হয়। তখন অনেক লোক মারা যায়। এই আক্রমণের পরবর্তীতে টিমের একজন ইয়ং মেম্বারকে কিডন্যাপ করা হয়। সিনেমাতে প্রতিটা এক্সপ্লোশন সিন খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মুভির লাস্টের দিকে টুইস্ট রয়েছে, একই সাথে মুভির স্টোরিটা খুবই ইমোশনাল। আর একটা কথা মনে রাখবেন, মুভির কাহিনীটা কিন্তু ট্রু স্টোরি বেসড। সবশেষে একটাই কথা বলতে চাই, এভরিথিংস ফেয়ার ইন লাভ অ্যান্ড অর। তালিকার 3 নম্বরে রয়েছে 2019 সালে নির্মিত দি রেড গোস্ট নাজি হান্টার নামক মুভিটি। এই মুভির কাহিনী মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি সৈন্যদের আতঙ্ক রেড গোস্ট নামক একজন স্নাইপারকে নিয়ে। বর্তমান সময়ে যোগাযোগের জন্য যত ধরনের আধুনিক প্রযুক্তি রয়েছে, তার তুলনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছুই ছিল না। তখনকার সময় মানুষ লোকমুখে শোনা কাহিনী বিশ্বাস করত। নাজি সৈন্যদের মনে ভয় ধরিয়ে দেওয়া স্নাইপার ছিল রেড গোস্ট। কোনো নাজি সৈন্যই তাকে দেখেনি, কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গা থেকে করা তার আক্রমণ কেড়ে নিতে পারে নাজি সৈন্যদের একটা পুরো টিমকে।
মুভির প্রথমে দেখানো হয় রেড গোস্ট কতটা ভয়ানকভাবে নাজি সৈন্যদের শিকার করছে। এরপর সে একটা রাশিয়ান টিমের সাথে যোগ দেয়। সেই টিম একটা গ্রামে আশ্রয় নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছোট্ট গ্রামে একটা নাজি টিম হঠাৎ করে চলে আসে আশ্রয় নিতে। তখন রাশিয়ান টিমের একজন নাজিদের হাতে ধরা পড়ে। তারপর থেকে শুরু হয় নাজিদের হাত থেকে ওই টিম মেম্বারকে বাঁচানোর লড়াই। 2-3 বার যুদ্ধ করার পর সর্বশেষ ফলাফল আসে রাশিয়ানদের বিজয় হয়, কিন্তু রেড গোস্ট মারা যায়। পরবর্তীতে রাশিয়ান টিমের একজন সৈন্য, যে ছিল একজন ভালো শিকারী, সে রেড গোস্টের স্নাইপার তুলে নেয় এবং সে একইভাবে রেড গোস্টের মতো জঙ্গলে গায়েব হয়ে যায়। পরবর্তীতে সেও রেড গোস্টের মতো নাজিদের শিকার করতে থাকে। সিনেমার ইতিকথা একটাই, রেড গোস্ট যেই হোক না কেন, রেড গোস্ট নামক আতঙ্ক নাজিদের মনে সারা জীবন থাকবে। তালিকার 2 নম্বরে রয়েছে 2019 সালে নির্মিত T-34 নামক সিনেমাটি। এটি অনেকের কাছে আয়রন ফিউরি নামেও পরিচিত। আমি আশা করি এই মুভিটা আপনারা অনেকেই দেখেছেন। তো যারা দেখেছেন তারা এই অংশটুকু স্কিপ করতে পারেন। মুভির কাহিনী মূলত বলতে পারেন একদল রাশিয়ান ট্যাঙ্ক ক্রুদের শুধুমাত্র একটা ট্যাঙ্ক নিয়ে জার্মান বাহিনীদের হাত থেকে পালিয়ে বেঁচে ফেরার গল্প। সিনেমার শুরুতে দেখানো হয় নিকোল ইভাস্কিন নামে একজন জুনিয়র লেফটেন্যান্ট শুধুমাত্র একটা T-34 ট্যাঙ্ক নিয়ে 6টা প্যানজার ট্যাঙ্ককে ধ্বংস করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা জগার নামে একজন জার্মান লেফটেন্যান্টের হাতে ধরা পড়ে যায়। আর এই সিনেমায় নিকোল ইভাস্কিন হলো মাস্টার মাইন্ড। 3 বছর পর জার্মানদের বন্দি ক্যাম্পে লেফটেন্যান্ট জগার আসে নিগলি এবং তার ক্রুদের খোঁজে। পরবর্তীতে জগার তাদের অফার দেয় তাদের গ্যারেজে পড়ে থাকা একটি T-34 ট্যাঙ্ক ঠিক করে দেওয়ার জন্য। পরবর্তীতে লেফটেন্যান্ট জগার তাদের অফার দেয় তাদের গ্যারেজে পড়ে থাকা একটি নষ্ট T-34 ট্যাঙ্ক ঠিক করে দেওয়ার জন্য। নিকোলি জগারকে সরাসরি মানা করে দেয়। এরপর নিকোলিকে জগার ব্ল্যাকমেল করতে থাকে। পরবর্তীতে তারা রাজি হয়। তারা ট্যাঙ্কের ভিতরে গিয়ে দেখে কিছু রাশিয়ান সৈন্যদের দেহ পড়ে আছে। একই সাথে ট্যাঙ্কের ভিতরে অনেকগুলো অবিস্ফোরিত ভালো গোলা পড়ে রয়েছে, যেটা সম্পর্কে জার্মানরা জানে না। তখন তারা একটা বুদ্ধি তৈরি করে। তারা জার্মানদের বলে ট্যাঙ্ক ঠিক করার আগে তারা তাদের মৃত ভাইদের সঠিকভাবে দাফন করতে চায়। আর এই দাফন করার সময় লাশের সাথে তারা ট্যাঙ্কের গোলাও কবরস্থানে দাফন করে রাখে। এরপর কিছুদিন পর ট্যাঙ্ক ঠিক হয়ে যায় এবং সময় মতো তারা গোলাগুলো ট্যাঙ্কের ভিতরে নিয়ে ক্যাম্পে আক্রমণ করে ট্যাঙ্ক নিয়ে পালিয়ে যায়। সিনেমার প্রতিটা দৃশ্য টানটান উত্তেজনায় ঠাসা। ট্যাঙ্কে শুধুমাত্র গোলার একটা আঘাত লাগলেই সব শেষ। শুধুমাত্র এই একটা বিষয় আপনাকে পুরো সিনেমা জুড়ে ভাবাবে। আপনি সিনেমাটা দেখতে বসলে বাথরুমে যাওয়ারও টাইম পাবেন না। সর্বশেষ তালিকার 1 নম্বরে রয়েছে 2017 সালে নির্মিত ফিউরিয়াস নামক সিনেমাটি। সিনেমার কাহিনী মূলত রাশিয়ান বীর যোদ্ধা ইভপাতি কলোভরাতকে নিয়ে। সে হলো প্রিন্স রাইজানের সেনাপতি। 1236 সালে কালকা নদীর তীরে চেঙ্গিস খানের নাতি বাতু খানের সাথে সংগঠিত যুদ্ধে তার বীরত্ব এবং সাহসিকতা এই মুভিতে তুলে ধরে। আর একটা বিষয়, আমাদের হিরোর কিন্তু একটা স্পেশাল স্কিল ছিল। সে যুদ্ধের সময় একই সাথে 2 হাত দিয়ে তলোয়ার চালাতে পারত। কিন্তু তার একই সাথে একটা সমস্যাও ছিল, সে সকালবেলা ঘুম থেকে উঠে সবকিছু ভুলে যেত। মানে বলতে পারেন আমির খানের গাজানি মুভির মতো। মুভির কাহিনী শুরুতে দেখানো হয় বাতু খানের বিশাল সৈন্যবাহিনী আক্রমণের জন্য তাদের গ্রামের দিকে অগ্রসর হচ্ছে। এরপর প্রিন্স রাইজান বাতু খানকে শান্তি প্রস্তাব দেওয়ার জন্য কোলোবরাতকে দিয়ে বিভিন্ন উপহার পাঠায়। তারা বাতু খানের তাঁবুতে গিয়ে বাতু খানের কূটকৌশল বুঝতে পেরে জঙ্গলের দিকে পালিয়ে যায়। তারপরের দিন তারা দেখতে পায় বাতু খান তাদের পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছে। তখন কোলোবরাত গ্রামে বেঁচে থাকা বাকি লোকদের নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। এরপর থেকেই তা শুরু হয় বিভিন্নভাবে বাতু খানের সৈন্যদের উপর আক্রমণ। তারা প্রথমে নদীর পানিতে বিষ মিশিয়ে সবাইকে নেশাগ্রস্ত করে। এরপর তারা সৈন্যদের মনে জঙ্গলে হারিয়ে যাওয়া আত্মার মতো অন্ধবিশ্বাস তৈরি করতে সমর্থ হয়। এরপর দুই পক্ষের মধ্যে কয়েক দফা ছোট ছোট যুদ্ধ সংগঠিত হয়। এরপর সর্বশেষ বরফ জমা কালকা নদীর উপর বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ হয়। আর এই যুদ্ধে বাতু খান তাদেরকে হালকাভাবে নিয়েছিল, যার ফলে বাতু খানের অনেক সৈন্য নিহত হয়। একটা মজার বিষয় হলো কোলোবরাত কিন্তু তার উপাধি, আর এই উপাধি কিন্তু তার সাহসিকতার জন্য বাতু খান নিজেই তাকে দিয়েছেন। সিনেমার সর্বশেষে বাতু খান নিজে ইভপাতি কোলোবরাতকে সম্মানের সহিত দাফন করেন। Но вы погибнете! Так идите и убейте нас!